হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পড়ব চলতরিতে আমাদের পার্ট 5 এর কোষের অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল। সেল মানে কোষ, কোষের অভ্যন্তরীণ রোধ। এই তার ডায়াগ্রাম কেমন হয়, আমাদের দোকানে তড়িৎদ্বার নিতে হবে এবং তার ভিতরে একটা কোনো সক্রিয় তরল নিতে হবে। নিলে কি হবে, আমরা ধরলাম এটা আমাদের পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত এবং বাইরে থেকে একটা তারের সাহায্যে রোধ যুক্ত করা আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে তড়িৎ প্রবাহটা হবে সেটা কোন দিক থেকে কোন দিকে, বহির্গত দিতে হবে এদিক থেকে এদিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। বহির্গত দিতে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে। তাই তার আগে বলি কোষের অভ্যন্তরীণ রোধ মানে কি, মানে কোষের মধ্যের একটা রোধ। অভ্যন্তরীণ মানে কি, অভ্যন্তরীণ মানে হচ্ছে কোষের মধ্যের কোন রোধ, তাকে আমরা কি বলছি, কোষের অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ আমরা একদিন শুধু রোধ পড়েছিলাম, সেটা পরিবাহী রোধ, বহির্বর্তনীর রোধ বা বর্তনীর রোধ আমরা আগের দিন পড়েছিলাম। আজ আমরা দেখবো কোষের অভ্যন্তরীণ রোধ, যাকে আমরা কি দিয়ে লিখি, স্মল আর দিয়ে লিখি, সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো এটা আমাদের গেল হচ্ছে কোষ, এটা আমাদের একটা সক্রিয় তরল নিয়েছিলাম আমরা এখানে, এবং এখানে আমাদের একটা পজিটিভ তড়িৎদ্বার আছে, নেগেটিভ তড়িৎদ্বার আছে, এবং আমাদের তড়িৎ প্রবাহটা বাইরের যে রোধ আছে সেই রোধের মধ্য দিয়ে পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তে যাচ্ছে। তড়িৎ প্রবাহটা কোন, এটা তড়িৎ প্রবাহ যাচ্ছে আই পরিমাণ তড়িৎ প্রবাহ, যেটা কি হচ্ছে, যেটা তড়িৎ প্রবাহটা বহির্বর্তনীতে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে যাচ্ছে, এবং কোষের অভ্যন্তরে কি হচ্ছে, ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে আসে, ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে কিন্তু আসে তড়িৎ প্রবাহটা। এর ফলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি পজিটিভ আধান যেদিকে সেদিকে আমাদের তড়িৎ প্রবাহটা হয়, তাই পজিটিভ আধান তো আমাদের এদিক থেকে এদিকে যাচ্ছে, তাই তড়িৎ প্রবাহটা এদিক থেকে এদিক হবে, তড়িৎ প্রবাহটা এদিক থেকে এদিক হবে। অর্থাৎ আমাদের আমরা জানি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহটা হয়, তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিক হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কি হয়, তড়িৎ প্রবাহ, ঠিক আছে। এবং নেগেটিভ থেকে পজিটিভ দিকে কি হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয় ইলেকট্রনের প্রবাহ, এবং ইলেকট্রনের প্রবাহ এবং তড়িৎ প্রবাহ একে অপরের সম্পূর্ণ কিন্তু বিপরীত। বলছে কোষের ভিতরে এই যে কোষের ভিতরে যে পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে, এর জন্য কিছু পরিমাণ রোধ আমাদের, অর্থাৎ অ্যাকচুয়ালি এর মধ্যে তড়িৎ প্রবাহটা বাধা দিচ্ছে। সক্রিয় তরলটা কি করছে, এই তড়িৎ প্রবাহটাকে বাধা দান করছে, এবং কোষের মধ্যে যেহেতু এই বাধা দানটা করছে, তাই এর নাম হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। এই সিস্টেমটাকে বলা হয় কোষ, এবং কোষের অভ্যন্তরীণ যে রোধ তাকে বলা হয়, মানে কোষের অভ্যন্তরে যে রোধটা হচ্ছে, অর্থাৎ কোষের অভ্যন্তরে আমাদের আধানটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসছে, মানে আমাদের পজিটিভ থেকে নেগেটিভের দিকে আধানটা আসছে, তার জন্য কি হচ্ছে, আমাদের তড়িৎ প্রবাহটা এদিক থেকে এদিকে হচ্ছে, এবং এটাকে আমরা বলছি কি, কোষের অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ এই সক্রিয় তরলটা কি করছে, আমাদের প্রবাহকে বাধা দান করছে। তাহলে কি বললাম, কোষের অভ্যন্তরে কি হয়, কোষের অভ্যন্তরে আমাদের ঋণাত্মক মেরু থেকে, অর্থাৎ এই প্রান্ত থেকে আমাদের কিন্তু তড়িৎটা এই আধানটা এই প্রান্তে আসে, এবং ওই জন্য তড়িৎ প্রবাহটা এদিক থেকে এদিকে হয়, তড়িৎ প্রবাহটা এদিক থেকে এদিকে হচ্ছে আমাদের, এবং এটাকে আমরা বলছি আই। এবং কোষের মধ্যে যখন এই তড়িৎ প্রবাহটা ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে আসছে, এবং আসতে গিয়ে তড়িৎটা কি হচ্ছে, বাধা পাচ্ছে, তড়িৎটা কি হচ্ছে, একটা বাধা পাচ্ছে, এটাকে আমরা বলি কোষের অভ্যন্তরীণ রোধ। এটাকে আমরা কি বলি, কোষের অভ্যন্তরীণ রোধ। তো প্রথম থেকে কি বললাম আরেকবার বলি, বলছে কোষের অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল। সেল মানে কোষ। তো কি বলছে, বলছে যে একটা আমাদের দুখানা তড়িৎদ্বার আছে, একটা দুখানা তড়িৎদ্বার আছে, আমাদের একটা সক্রিয় তরল একটা পাত্র নিয়েছিলাম, তার মধ্যে দুখানা তড়িৎদ্বার নিয়েছে, একটা পজিটিভ তড়িৎদ্বার আর নেগেটিভ তড়িৎদ্বার। একটা পজিটিভ তড়িৎদ্বার লাল কালি দিয়ে, লাল পেন দিয়ে যেটা আঁকা, এবং একটা কালো পেন দিয়ে যেটা আঁকা, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ তড়িৎদ্বার। এবং এর মধ্যে কি আছে, একটা সক্রিয় তরল আছে, এর মধ্যে কি আছে, একটা সক্রিয় তরল। এখানে কি করছে, আমার দুখানা বর্তনী, একটা হচ্ছে বহির্বর্তনী, একটা কোষের অভ্যন্তরে একটা বর্তনী, একটা বহির্বর্তনী, একটা হচ্ছে কোষের অভ্যন্তরের বর্তনী। বহির্বর্তনীতে কি হচ্ছে, বর্তনীতে আমাদের ধনাত্মক প্রান্ত থেকে আমাদের আধানটা বা তড়িৎ প্রবাহটা, আমরা তড়িৎ প্রবাহ বলতে পারি সরাসরি, আমাদের তড়িৎ প্রবাহটা বহির্বর্তনীতে কি হয়, যে বহির্বর্তনী মানে বাইরে যেটা, যে এটুকুর মধ্যে বহির্বর্তনী বলা এটাকে, এই বহির্বর্তনীর মধ্যে আমাদের তড়িৎ প্রবাহটা ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে যায়। এবং একই ঘটনা যদি কোষের মধ্যে গিয়ে ঘটে, তখন কি হয়, তখন আমাদের ঋণাত্মক মেরু থেকে তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে যাবে, ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে আসবে। যদি ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে তড়িৎ প্রবাহ যায়, তাহলে নিঃসন্দেহে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে, এর উল্টো দিকে। আমরা যেটা আগে লিখেছি, ধনাত্মক থেকে ঋণাত্মক মেরু দিকে কি হয়, আমাদের তড়িৎ প্রবাহ যদি হয়, তাহলে আমাদের হচ্ছে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরু দিকে যাবে, ইলেকট্রনের প্রবাহ হবে ঠিক উল্টো। কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ যেদিকে হবে, তড়িৎ প্রবাহ যেদিকে হয়, আমাদের তার উল্টো দিকে কি হয়, ইলেকট্রনের প্রবাহ হয়। তার মানে আমরা যদি বলি, আমাদের কোষের মধ্যে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে কি হচ্ছে, আমাদের তড়িৎ প্রবাহ যাচ্ছে। ঠিক তার জন্য আমাদের কি হবে, আমাদের ইলেকট্রনের প্রবাহটা কোন দিকে হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। বলছে কোষের মধ্যে যখন তড়িৎ প্রবাহটা ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে আসবে,
তখন কোষের মধ্যে সক্রিয় তরলটা যে আছে সেই সক্রিয় তরলটা একটা বাধা দান করবে। আর এই বাধা দান করাকেই তো আমরা রোধ বলি। তাই কোষের মধ্যে যেহেতু বাধা দান করছে তাকে আমরা কি বলবো? কোষের অভ্যন্তরীণ রোধ। এই হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। তো এটা ছিল আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ। এবার দেখবো আমরা এটার অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নির্ভরতা, তো নির্ভরতা দেখার আগে আমরা দেখে নিই যে এর মানটা ঠিক কত হয়। কোষের তড়িৎচালক বল বা আমাদের যে অভ্যন্তরীণ রোধ বা যে কোষের অভ্যন্তরীণ রোধের মান কত হয় সেটা একবার দেখে নিই আমরা। তো তার জন্য কি করতে হবে আমাদেরকে? আমরা ধরে নিলাম যে এই সার্কিটটা করলো, টোটাল যে সার্কিট, এই সার্কিটের ক্ষেত্রে এই প্রান্ত ধরলাম এ আর এই প্রান্তকে ধরলাম আমরা বি। ধরলাম যে টোটাল সার্কিটের কৃতকার্য, টোটাল সার্কিটের যে কৃতকার্য হচ্ছে সেই কৃতকার্য ধরলাম ডব্লিউ। সেই টোটাল সার্কিটের জন্য কৃতকার্য ধরলাম ডব্লিউ এবং ধরলাম বহিবর্তনীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা এ থেকে বি প্রান্তে আসতে আমাদের মোট W1 পরিমাণ কার্য করতে হচ্ছে এবং ধরলাম W1 পরিমাণ কার্য করতে হচ্ছে এবং অভ্যন্তরীণ ভাবে আমাদের এটা ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে যাচ্ছিল আই তড়িৎ প্রবাহ আইটা, যদি আমাদের কার্য করতে কতটা কার্য করতে হচ্ছে W1 পরিমাণ এবং আমাদের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে আমাদের তড়িৎ প্রবাহটা হতে গেলে তখনও তো আমাদের কার্য করতে হবে এবং ধরলাম সেটা W2 পরিমাণ কার্য করতে হচ্ছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে, টোটাল বর্তনীর ক্ষেত্রে যদি আমরা ধরে নিই পরীক্ষামূলক একটা আধান ধরে নিলাম, একক ঘনত্ব আধান না ধরে আমরা ধরলাম Q0 আধানকে। Q0 আধানকে আমাদের টোটাল বর্তনীর ক্ষেত্রে টোটাল বর্তনীতে Q0 মানে টোটাল বর্তনী চলাচলের জন্য আমাদের Q0 আধানকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কার্য করতে হচ্ছে W পরিমাণ। ঠিক আছে, আমাদের কতটা কার্য করতে হচ্ছে W পরিমাণ। এখন আমরা কি বলছি, এখন আমরা বলছি Q পরিমাণ আধানকে যদি আমাদের দুটো ভাগে ভাগ করছি, Wটাকে আমরা কি করছি এই উপরের একটা পার্ট আর নিচের একটা পার্ট এই দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো উপরের যে পার্টটা সেক্ষেত্রে আমরা বলছি এ প্রান্ত থেকে বি প্রান্তে অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তে যদি আমরা Q0 আধানকে নিয়ে যাই তাহলে আমাদের কতটা কার্য করতে হচ্ছে? W পরিমাণ কার্য করতে হচ্ছে। ঠিক আছে, এবার আমরা বলছি বি প্রান্ত থেকে এ প্রান্তে অর্থাৎ কোষের অভ্যন্তরে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে যদি আমরা Q0 আধানকে নিয়ে আসতে যাই তাহলে আমাদের W2 পরিমাণ কার্য করতে হবে। তাহলে আমরা টোটাল কার্য তাহলে কি পেলাম? টোটাল কার্য সমান পেলাম W1 প্লাস W2, W1 প্লাস W2, চালাটা বন্ধ করবে, W1 প্লাস W2। তার মানে এখান থেকে কি পাচ্ছি আমরা? এখান থেকে পাচ্ছি W1 বা W2 মানে আমরা কি লিখতে পারি? আমাদের এখান থেকে লিখতে একটু কায়দা করে সবাইকে যদি আমরা Q0 দিয়ে ভাগ করি অর্থাৎ W বাই Q0 করলাম, সবাইকে ভাগ করছি W1 প্লাস W2, তাকে যদি আমরা Q0 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে আমরা কি পাবো? এটা তো যা ছিল তাই থাক, এই Q0 টা এই W1 এরও পাবো না, Q0 W2 এরও পাবো না। তার মানে W1 বাই Q0 প্লাস W2 বাই Q0। এখন আমরা জানি যে W বাই Q0 যেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে তড়িৎচালক, কোষের তড়িৎচালক বল E। এটাকে কিভাবে লিখতে পারি আমরা? এটাকে আমরা লিখতে পারি E বা কোষের তড়িৎচালক বল। এটাকে আমরা কি বলি? কোষের তড়িৎচালক বল। আচ্ছা, W1 বাই Q0 যেটা এটাকে আমরা বলবো কোষের বিভব প্রভেদ, যাকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে লিখি, যাকে আমরা কি দিয়ে লিখি? ক্যাপিটাল ভি দিয়ে কোষের বিভব প্রভেদ। আর W2 বাই Q0 যেটা সেটা হচ্ছে কোষের অভ্যন্তরের ঘটনা, তো তলায় হয়েছিল W2 টা, অর্থাৎ কোষের অভ্যন্তরে যে বিভব প্রভেদ বা বিভব পতন বলি এটাকে আমরা কি বলি? বিভব পতন। আবার আমরা কি জানি, এটা কিন্তু কোষের অভ্যন্তরের জন্য, এটা হচ্ছে কোষের অভ্যন্তরের জন্য, এটা হচ্ছে বহির্গতনের জন্য। ঠিক আছে, এটা টোটালটা কোষের তড়িৎচালক বল। এই যে তিনটে পার্ট পেলাম। এখন আমরা যেটা বলবো সেটা হলো আমরা কি জানি, আমরা জানি বহির্গতনের ক্ষেত্রে আমাদের রোধ যদি আর হয় এবং তড়িৎ প্রবাহ যদি আই হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আই আর জানি। আর অভ্যন্তরীণ কোষের যে তড়িৎ প্রবাহ সব জায়গায় কিন্তু আই বসছে, তাহলে আমাদের অভ্যন্তরীণ রোধ যদি স্মল আর হয় এবং আমাদের কোষের অভ্যন্তরীণ তড়িৎ প্রবাহ তো আইটা চেঞ্জ হচ্ছে না, উপরেও আই ছিল তলায় আই আছে, তাহলে আমাদের এক্ষেত্রে স্মল ভি যেটা তার মান কত হবে? ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আই স্মল আর হবে, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু ভি যাই লিখবো হচ্ছে ক্যাপিটাল আই ক্যাপিটাল আর, আর এখানে লিখবো ক্যাপিটাল আই স্মল আর। তার মানে এখান থেকে আই কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। বোঝা গেল? তাহলে কি পেলাম? ই ইজ ইকুয়াল টু আই কমন চলে গেল, দুটোর মধ্যে আই ছিল, আই কমন নিয়ে নিলাম, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এখান থেকে যদি আমরা আই এর মানটা বের করি তাহলে কত হবে? আই এর মান বের করলে ক্যাপিটাল ই বাই কত? আর স্মল আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ঠিক আছে, এটা গেল তড়িৎ প্রবাহ আমাদের মান। এইখান থেকে তড়িৎ প্রবাহের রাশিমান আমরা পেতে পারি যখন কোষের অভ্যন্তরীণ রোধ থাকবে, তখনের সময় আমরা কিন্তু এটা পেতে পারি। তো আমরা কি দেখলাম এখান থেকে? তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ সমান কি পেলাম? কোষের তড়িৎচালক বল বাই কি? কোষের বহির্বর্তনীর রোধ প্লাস কোষের অভ্যন্তরীণ যে বর্তনী কোষের অভ্যন্তরীণ রোধ, এই দুটো যোগফলের সঙ্গে কিন্তু এটাকে ভাগ করলে আমরা যদি ই কে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু কি পাবো? আই পাবো। আই মানে কি? তড়িৎ প্রবাহ পাবো। ওকে,
এখান থেকে আমরা কি পাবো, তড়িৎ প্রবাহ পাবো। এখন এখান থেকে যদি আমরা আর ইজ ইকুয়াল টু 0 করে দিই, এই আর এর মান যদি 0 করে দিই, এখান থেকে কি করবো, আর এর মানটা যদি 0 করে দিই, তাহলে কি পাবো আমরা, তাহলে এখান থেকে আমরা আই ইজ ইকুয়াল টু ই বাই স্মল আর পাবো। এখান থেকে আমরা যদি কোষের তড়িৎচলক বলের সংজ্ঞা দিই, তাহলে এরকম ভাবে হবে। আমরা লিখছি এখানে কি বলছি, এখান থেকে বলছি মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বার একক ধনাত্মক আধানকে তড়িৎ ভিন্ন অন্য কোনো সংস্থা দ্বারা নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে লিখলে কেমন হবে সেটা। তো এবার আমরা কি দেখবো, আমরা যেটা দেখছিলাম যে তড়িৎচলক বল কাকে বলে, আমরা এখান থেকে বলছি আর এর মান যদি 0 করে দিই, বলছে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বার একক ধনাত্মক আধানকে তড়িৎ ভিন্ন অন্য কোনো সংস্থা দ্বারা নিয়ে যেতে আমাদের কি করতে হবে, আমাদের যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা বলছি তড়িৎ কোষের তড়িৎচলক বল। এখানে এটা কিন্তু আমরা এই যে কোষের অভ্যন্তরীণ রোধের সাপেক্ষে কিন্তু আমরা সংজ্ঞা দিলাম। কি বলছে, মুক্ত বর্তনীতে এই আর এর মান 0 হওয়া মানেই কিন্তু সেটা মুক্ত বর্তনী, আর এর মান 0 হওয়া মানেই সেটা কিন্তু মুক্ত বর্তনী হবে। তো যে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে তড়িৎ ভিন্ন অন্য কোনো সংস্থা দ্বারা নিয়ে যেতে, তড়িৎ ভিন্ন অথবা অন্য কোনো সংস্থা দ্বারা কি করতে হবে, নিয়ে যেতে হবে। তড়িৎ ভিন্ন অন্য কোনো সংস্থা দ্বারা নিয়ে যেতে গেলে যে পরিমাণ কি করতে হবে, কার্য করতে হয়, তাকে আমরা বলছি তড়িৎ কোষের তাকে আমরা তড়িৎ কোষের তড়িৎচালক বল বলছি, তাকে আমরা তড়িৎ কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হচ্ছে। তো এখান থেকে আমাদের যেটা পরীক্ষায় পড়ে নষ্ট ভোল্ট কি জিনিস, নষ্ট ভোল্ট কি জিনিস, নষ্ট ভোল্ট এটা বহুবার পরীক্ষায় এসছে এবং খুব ইম্পর্টেন্ট এটা, নষ্ট ভোল্ট কি জিনিস। তো নষ্ট ভোল্ট আমরা যদি এখান থেকে দেখি, তো আমরা কি লিখ পেয়েছিলাম, ই ইজ ইকুয়াল টু, আমরা যদি এটাকে পরিষ্কার করে লিখি তাহলে এটা কি হবে, আমরা এখানে পেয়েছিলাম যে ই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল বি প্লাস স্মল বি। এক্ষেত্রে আমরা স্মল বি মানে কি জানি, স্মল বি মানে আইআর জানি। তো এটাকে আমরা ভি জায়গায় ভি রাখলাম, এটাকে করে দিলাম আইআর। তাহলে যদি আইআর করে দিই, তাহলে এখান থেকে আমরা যদি কায়দা করে লিখি তাহলে কি পাবো, এখান থেকে এখানে লিখছি আমরা, এখান থেকে পাবো আমরা ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু আইআর। এই ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু আইআর আমরা এটাকে বলছি নষ্ট ভোল্ট। অ্যাকচুয়ালি এটাকে নষ্ট ভোল্ট বলা হয়। কোষের অভ্যন্তরে যে রোধটা আমার হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা যে তড়িৎ প্রবাহটা, এখান থেকে যে ভোল্টটা পাচ্ছি, আইআর থেকে আমরা যে ভোল্টটা পাচ্ছি, যে ভোল্ট ভিটা পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে লাগছে না। ঠিক আছে, সেটা আমাদের অ্যাকচুয়ালি কোষের অভ্যন্তরে হচ্ছে না, কিছু পরিমাণ আমাদের কি ভোল্ট নষ্ট হচ্ছে, কার জন্য, আমাদের কোষের অভ্যন্তরীণ কিছু রোধের জন্য। কোষের অভ্যন্তরে কোষ মানে ব্যাটারির মধ্যেও কিন্তু সামান্য কিছু রোধ থাকে, ব্যাটারির মধ্যেও কি থাকে, সামান্য কিছু রোধ থাকে। সেই রোধের জন্য কি হয়, কোষের কিছু পরিমাণ কিন্তু বাধা পাবে, সেখানেও কোষের অভ্যন্তরীণ রোধ আছে, রোধ মানে বাধা বল, ফলে তড়িৎ প্রবাহকে সে বাধা দেবে, এবং তড়িৎ প্রবাহকে যখন বাধা দেবে, কোষের অভ্যন্তরীণ রোধ থাকছে, তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে, ফলে সেখানে একটা ভোল্ট তৈরি হবে, কিন্তু সেই ভোল্টটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না, সেই ভোল্টটা কোষের অভ্যন্তরীণ থেকে যায়, সেটা কোনো কাজে লাগে না। ঠিক আছে, এই যে আমরা কি বলছি, একে আমরা বলছি নষ্ট ভোল্ট। তাহলে এই আইআর যেটা, এই আইআর কে বলা হয় নষ্ট ভোল্ট। তাহলে নষ্ট ভোল্ট মানে কিন্তু আইআর, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, ই মাইনাস ভি দিয়েও লিখতে পারি, ই মাইনাস ভি, অর্থাৎ কোষের তড়িৎচালক বল মাইনাস কোষের কি বিভব প্রভেদ। কোষের তড়িৎচালক বলে যদি আমরা কোষের বিভব প্রভেদ বাদ দিই, তাহলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নষ্ট ভোল্ট। বোঝা গেল, সেটাকে কি বলা হচ্ছে, নষ্ট ভোল্ট। বা আমরা এখানে বলতে পারি কোষের অভ্যন্তরীণ বিভব পতন, একে আমরা কি বলতে পারি, কোষের অভ্যন্তরীণ মানে কোষের ভিতরের বিভব পতন হচ্ছে। এটা কার এর জন্য দায়ী কে, এর জন্য দায়ী কিন্তু কোষের অভ্যন্তরীণ রোধ, এর জন্য দায়ী কে, কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের মধ্যে অর্থাৎ ব্যাটারির মধ্যে যদি ওই স্মল যে রোধ, অর্থাৎ সামান্য পরিমাণ যে রোধটা আছে, ওই রোধ যদি বাধা দান না করতো, তাহলে কিন্তু আমাদের একটাই মাত্র বিভব প্রভেদ ভি পেতাম, আমরা একটাই মাত্র বিভব প্রভেদ ক্যাপিটাল ভি পেতাম, কোন স্মল ভি পেতাম না। ওই রোধ আছে বলেই তড়িৎ প্রবাহ তো ব্যাটারির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, একটা এখানে আমার কি তৈরি হচ্ছে, একটা ভোল্ট তৈরি হচ্ছে, এবং যে ভোল্টটাকে আমরা বলছি কোষের অভ্যন্তরের বিভব পতন। পতন মানে কি, নেমে যাওয়া, অর্থাৎ আমাদের ভোল্টটা কিছুটা পরিমাণ সবসময়ের জন্য কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং এটাকে কি করছে, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে এটাকে আমরা বিভব পতন বলছি, এবং এটাকে আমরা বলছি নষ্ট ভোল্ট। এই ভোল্ট আমাদের নষ্ট, অটোমেটিক্যালি নষ্ট হতে থাকছে, কিন্তু তাকে বলা হয় নষ্ট ভোল্ট। বোঝা গেল, এটাকে কি বলছি আমরা, নষ্ট ভোল্ট। পরীক্ষায় কিন্তু এটা আসে, মাঝে মধ্যেই আসে। এছাড়া আমরা এখান থেকে যদি আর এর মান বের করি, তাহলে কিভাবে আর এর মান বের করতে পারি, তাহলে আমরা এখান থেকে কি বললাম, এখান থেকে আমরা বললাম ই মাইনাস ভি, আচ্ছা এটা এখানে লিখছি, আমরা এখান থেকে কি বললাম, আমরা এখান থেকে বললাম ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু আইআর। কি বললাম, ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু আইআর। সেখান থেকে যদি স্মল আর এর মান বের করি, তাহলে ই মাইনাস ভি বাই কত হবে, বাই হচ্ছে আই হবে, ই মাইনাস ভি বাই আর। এটাই কিন্তু আমাদের কোষের অভ্যন্তরীণ যে রোধ, সেই রোধের রাশিমালা। কোষের অভ্যন্তরীণ রোধের রাশিমালা কিন্তু এটাই, যে ই মাইনাস ভি বাই আই হচ্ছে, এটাই আমার কোষের অভ্যন্তরীণ রোধের রাশিমালা। তো আমরা দেখবো যে কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেটা কি কি, তড়িৎদ্বার দুটির নিমজ্জিত অংশের ক্ষেত্রফল,
তড়িৎদ্বার দুটির ভিতরকার ব্যবধান, সক্রিয় তরলের প্রকৃতি আর সক্রিয় তরলের হচ্ছে উষ্ণতা। কি কি বলছে অ্যাকচুয়ালি ভেঙে চলে যদি দেখি আমরা কেমন হবে। বলছে তড়িৎদ্বার দুটির নিমজ্জিত অংশের ক্ষেত্রফল, তড়িৎদ্বার দুটির নিমজ্জিত অংশের ক্ষেত্রফল মানে কি, অর্থাৎ এই যে তড়িৎদ্বার দুখানে একটা তড়িৎদ্বার এবং একটা তড়িৎদ্বার, যে অংশটুকু নিমজ্জিত অর্থাৎ ডুবানো আছে সেই অংশের ক্ষেত্রফল যত বেশি হবে আমাদের কিন্তু কি হবে, নিমজ্জিত অংশের ক্ষেত্রফল যত বেশি হবে আমাদের কিন্তু কোষের অভ্যন্তরীণ রোধ কিন্তু তত কম হবে, অভ্যন্তরীণ রোধ তত কম হবে। অর্থাৎ নিমজ্জিত অংশের ক্ষেত্রফল বেশি হলে, এটা বেশি হলে নিমজ্জিত অংশের ক্ষেত্রফল কি হবে, যদি বেশি হয় তাহলে অভ্যন্তরীণ রোধ সেখানে কি হবে, কমবে। অভ্যন্তরীণ রোধ সেখানে কি হবে, কমবে। অভ্যন্তরীণ রোধ সেখানে কি হবে, কমবে। এবার কি বলেছে, তড়িৎদ্বার দুটির ভিতরকার ব্যবধান, অর্থাৎ এখানে তড়িৎদ্বার আছে এখানে তড়িৎদ্বার আছে, এদের মধ্যে ডিসটেন্স যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে বলছে কোষের অভ্যন্তরীণ রোধ কি হবে, বৃদ্ধি পাবে। কোষের অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পাবে। বোঝা গেল? কি বললাম, প্রথমটা তড়িৎদ্বার দুটির নিমজ্জিত অংশের ক্ষেত্রফল যদি কি হয়, বেশি হয় তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কি হবে, কম হবে। যদি আমাদের কোষের তড়িৎদ্বার দুটির ভিতরকার যে দূরত্ব ব্যবধান সেটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু কোষের অভ্যন্তরীণ রোধ কি হওয়া উচিত, নিশ্চয়ই আমাদের বাড়বে। তাহলে আগেটা কি বললাম, কমবে, এটা হচ্ছে বাড়ছে, তাই তো স্যার। সক্রিয় তরলের প্রকৃতি, সক্রিয় তরলের প্রকৃতিতে বলছে যে তরলের পরিবাহিতা যদি বেশি হয়, তরলের পরিবাহিতা, এখানে দুটো পয়েন্ট রয়েছে এটা থেকে। এক হচ্ছে তরলের পরিবাহিতা, তরলের পরিবাহিতা যদি আমাদের বেশি হয়, পরিবাহিতা যদি বেশি হয় তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ আর এর মান কিন্তু কি হবে, বাড়বে। এই বাড়লে আমরা উপরের দিকে তীর চিহ্ন দিচ্ছি। কোষের কি হচ্ছে তাহলে, তোর পরিবাহিতা যদি বেশি হয় তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর যেটা, তার মান কি হবে, তার মান বেশি হবে। এবং বলছে গাঢ়ত্ব, তরলের গাঢ়ত্ব, তরলের কি হবে বলছে, গাঢ়ত্ব, গাঢ়ত্ব যদি কি হয়, তাহলে গাঢ়ত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু অভ্যন্তরীণ রোধের মান কি হবে, বৃদ্ধি পাবে। গাঢ়ত্ব বৃদ্ধি বেশি হলে কিন্তু আমাদের অভ্যন্তরীণ রোধের মান বৃদ্ধি পাবে। আবার বলছি সক্রিয় তরলে যদি উষ্ণতা, যদি আমার উষ্ণতা যদি কি হয়, উষ্ণতা যদি আমাদের হ্রাস পায়, সরি বৃদ্ধি পায়, উষ্ণতা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের সক্রিয় তরলের যে আমাদের যে কোষের অভ্যন্তরীণ রোধ যেটা আমাদের যদি সক্রিয় তরল, অর্থাৎ এই যে তরলটা আছে না ভিতরে, এই সক্রিয় তরলের উষ্ণতা যদি আমরা বাড়াই, উষ্ণতা যদি হয় তাহলে কিন্তু আমাদের অভ্যন্তরীণ রোধ কি হবে, অভ্যন্তরীণ রোধ কিন্তু কমে যাবে, অভ্যন্তরীণ রোধ কমে যাবে। বোঝা গেল? এই ছিল আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ সম্পর্কে। কি কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আমরা দেখলাম 4টে বিষয়ের উপর নির্ভর করে। এটা ভালো করে পড়তে হবে। এটা ছিল আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক ছিল কোষের অভ্যন্তরীণ রোধ। এবার আমরা দেখবো রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক কি জিনিস, পরিবাহিতাঙ্ক কি জিনিস। রোধাঙ্কের উপরে কয়েকটা সূত্র আছে। রোধাঙ্কের রাশিমালা আমরা কিভাবে বের করতে পারি, পরীক্ষায় আসে এটা প্রায় প্রায়। রোধাঙ্কের রাশিমালাটা কি জিনিস, রোধাঙ্কের রাশিমালা। তো আমরা ওটাই এখন দেখবো, রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক কি বলছে, রোধাঙ্ক জানার আগে আমাদের কয়েকটা টার্ম জানতে হবে, কয়েকটা শব্দ জানতে হবে। একটা হচ্ছে উষ্ণতা, একটা হচ্ছে উষ্ণতা, তারপর হচ্ছে উপাদান, তারপরে উষ্ণতা, উপাদান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের কি ক্ষেত্রফল, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করবো, এ দিয়ে। আর আরেকটা কি আছে আমাদের, আরেকটা আছে পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ ক্যাপিটাল আর, এবং পরিবাহীর দৈর্ঘ্য, আমাদের এই 5টা টার্ম ভালো করে জানতে হবে। পরিবাহীর দৈর্ঘ্য, যাকে আমরা এল দিয়ে লিখি। ওকে, এই 5টা টার্ম আমাদের কিন্তু ভালো করে জানতে হবে। উষ্ণতা, উপাদান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর রোধ এবং পরিবাহীর রোধাঙ্ক। ওকে, তো আমরা এখান থেকে কিভাবে জানতে পারি এটা, দেখো আমাদের সবসময়ের জন্য এই দুটো জিনিস কনস্ট্যান্ট থাকবে, সব সময়ের জন্য এই দুটো জিনিস অপরিবর্তিত থাকবে। এবার আমাদের দেখতে হবে, একবার আমরা দেখবো পরিবাহী আর এর সঙ্গে আমার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিভাবে পরিবর্তিত হয়। এবং অ্যাকচুয়ালি আমাদের উপাদানটাও আমাদের কনস্ট্যান্ট পুরোপুরি না, আমরা 3 নম্বরে আমরা উপাদানকেও নিয়ে আসবো। উষ্ণতা সবসময়ের জন্য কনস্ট্যান্ট ক্ষেত্রে, ঠিক আছে। যদি আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে পরিবাহীর রোধ এবং পরিবাহীর দৈর্ঘ্যের সম্পর্ক দেখবো, তো আমাদের সম্পর্ক দেখবো, আবার এর সঙ্গে এর সম্পর্ক দেখবো, আর আবার এর সঙ্গে এর সম্পর্ক দেখবো, ঠিক আছে। তো আমাদের কিভাবে পেতে পারি, আমরা কিভাবে পেতে পারি বলছে, উষ্ণতা, উপাদান, প্রথম সূত্র বলছে, দেখো বলছে উষ্ণতা, উপাদান এবং যে পরিবাহী, কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কি কি বললাম, উষ্ণতা, উপাদান এবং কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপরিবর্তিত থাকে তাহলে এই 3টে জিনিস কিন্তু এবার প্রথমবার কনস্ট্যান্ট বলছে। কি কি কনস্ট্যান্ট বললাম, বলছে যে উষ্ণতা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এ যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর রোধ কি হয়, দৈর্ঘ্যের সঙ্গে, পরিবাহীর রোধ আর দৈর্ঘ্যের সঙ্গে কি হয়, সমানুপাতে পরিবর্তিত হয়। বোঝা গেল? পরিবাহীর রোধ আর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কি কি বললাম, উষ্ণতা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি
অপরিবর্তিত থাকে তাহলে সেই পরিবাহীর রোধ আর কি হয়, তার দৈর্ঘ্যের সঙ্গে কি হয়, সমানুপাতে পরিবর্তিত হয়। এটা আমাদের গেল প্রথম আমাদের একটা সূত্র বলতে পারো। এবং 2 নম্বর কথা, সূত্র না এটা কি আমাদের সম্পর্ক, প্রথম সম্পর্ক এটা গেল। এবং 2 নম্বর সম্পর্ক এটা বলছে যে উষ্ণতা এবং উপাদান যদি অপরিবর্তিত থাকে তাহলে বলছে যে উষ্ণতা, উপাদান এবং পরিবাহীর দৈর্ঘ্য এই তিনটি যদি অপরিবর্তিত থাকে তাহলে কি হবে বলছে, পরিবাহীর রোধ কি হবে, তার ক্ষেত্রফলের সঙ্গে ব্যাস অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ আর প্রপোর্শনাল 1/a। বোঝা গেল কি বললাম? তাহলে কি কি বললাম আরেকবার বলি। প্রথমবার যখন আমরা নেব তখন আমরা কি কি অপরিবর্তিত থাকবে, উষ্ণতা প্রথমেই বলেছি, উষ্ণতা তো সবসময়ের জন্য কনস্ট্যান্ট, ঠিক আছে। উপাদান, আর একটা কি বলেছিলাম, আর একটা বলেছিলাম ক্ষেত্রফল। এই তিনটি এই ক্ষেত্রে কি ছিল, কনস্ট্যান্ট ছিল। এবং এদের মধ্যে আমরা সম্পর্ক পেলাম। এবং এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, এই ক্ষেত্রে উষ্ণতা এবং উপাদান তো কনস্ট্যান্ট ছিলই। এবার এখান থেকে আমরা এলটাকে নিয়ে এলাম, কারণ এলটা আমরা আগে আমাদের এল পরিবর্তিত হয়েছিল, এবার এ পরিবর্তিত হবে, এলটা আমার কনস্ট্যান্ট হয়ে যাবে। বোঝা গেল? আমরা সবসময় দুটো জিনিসের দুটো টার্মের মধ্যে সম্পর্ক খুঁজবো, তার জন্য বাকি তিনটে টার্ম সবসময় জন্য কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেল? দুটো টার্মের মধ্যে সম্পর্ক খুঁজছি না, তাই বাকি তিনটে টার্ম কি হবে, সবসময়ের জন্য অপরিবর্তিত থাকবে। বোঝা গেল? তাহলে এবার কি হবে বলছে এখন যদি আমরা লিখি, আর 3 নম্বরে বলেছিল যে উপাদানের সঙ্গে বলো রোধ পরিবর্তনশীল, উপাদানের সাথে তো বলো রোধের পরিবর্তন হয়। 3 নম্বরে কি সম্পর্ক সেটা বলা নেই, সেটা আমরা বের করে দেখবো যে কি সম্পর্ক থাকে উপাদান। কিন্তু এখানে বলছে যে উপাদানের সাথেও কিন্তু আমাদের পরিবাহী রোধ পরিবর্তিত হয়। এখন আমরা যেটা করতে পারি, আর প্রপোর্শনাল এল আর প্রপোর্শনাল 1/a, তাহলে এখানে যৌগিক ভেদের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তাহলে আর প্রপোর্শনাল l/a হবে। এটা কোথা থেকে পেলাম, যৌগিক ভেদের উপপাদ্য থেকে। এখন এই প্রপোর্শনাল তুলতে গেলে তারা সমান সমান চিহ্ন আনতে হয় এবং একটা কনস্ট্যান্ট আনতে হয়, সমান সমান চিহ্ন দিলাম। আর এখানে যে কনস্ট্যান্টটা নেওয়া হয় তার নাম হচ্ছে রো, যে কনস্ট্যান্টটা নেওয়া হয় তার নাম হচ্ছে রো। রো ইন্টু কি হবে, l/, কত হবে, l/a। এই রোটার নাম হচ্ছে রোধাঙ্ক। এই রোটার নাম কি, এই রো এর নাম রোধাঙ্ক, যা ডিপেন্ড করে কিন্তু পরিবাহীর উপাদানের উপরে, যা ডিপেন্ড করে কিসের উপরে, পরিবাহীর উপাদানের উপরে। বোঝা গেল? উপাদানের উপর কি হবে ডিপেন্ডেন্ট, এই রোধাঙ্ক ডিপেন্ড করে কিন্তু পরিবাহীর উপাদানের উপরে, পরিবাহীটা কোন উপাদান দিয়ে তৈরি তার উপরে। তাহলে কি পেলাম, আর ইজ ইকুয়াল টু রো। এখানে কি দেখলাম, তাহলে আমরা আর ইজ ইকুয়াল টু রো ইন্টু l/a। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, এখানে যদি আমরা লিখি তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি এখানে l ইজ ইকুয়াল টু 1 করে দিই আর a ইজ ইকুয়াল টু যদি 1 করে দিই, যদি l এবং এর মান যদি 1 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, আর ইজ ইকুয়াল টু রো লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু রো লিখতে পারি। তো আর রো মানে কি, রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলা হয় রোকে। কি বলে, রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলা হয় নির্দিষ্ট উষ্ণতায় কোন পদার্থের রোধাঙ্ক ওই উষ্ণতায় ওই পদার্থ দ্বারা নির্মিত একক দৈর্ঘ্য। একক দৈর্ঘ্য কেন বলছে, এল এর মান 1 না, এল এর মান যদি 1 হয় তখন একক দৈর্ঘ্য হয়, এল এর মান 1 হলে তখন কি হয়, একক দৈর্ঘ্য হয়। এবং বলছে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্র বিশিষ্ট, মানে এর মান 1, তাই বলছে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্র বিশিষ্ট ওই পরিবাহীর রোধের সংখ্যামানের সঙ্গে সমান। রোধ মানে কি আর এর সঙ্গে সমান হচ্ছে না, রোধাঙ্ক কখন আর এর সঙ্গে সমান হবে, যখন আমার কি হবে, একক দৈর্ঘ্য হবে এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে। বোঝা গেল? তখন আমার কি হবে, আর এর মান আর রো এর মান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। বোঝা গেল? এছাড়াও আরো একটা সংজ্ঞা এখানে দেওয়া যেতে পারে যে নির্দিষ্ট উষ্ণতায় কোন পদার্থের রোধাঙ্ক ওই উষ্ণতায় ওই পদার্থ দ্বারা নির্মিত একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধের সংখ্যামানের সঙ্গে সমান হয়, এটাও দেওয়া যেতে পারে। এখান থেকে আমাদের যেটা দেখতে হবে, রোধাঙ্কের এসআই একক কি, রোধাঙ্কের এসআই একক আমরা এখানে কি দেখবো, রোধাঙ্কের এসআই একক হচ্ছে কি হয়, দেখো রোধাঙ্ক মানে কি, এখান থেকে যদি রোধাঙ্ক আর রো এর মান বের করি তাহলে কত হবে, আর এ বাই কিন্তু এল, আর এ বাই এল। আচ্ছা, এর মধ্যে কি আছে বলতো, এ মানে কিন্তু এল স্কোয়ার লিখতে পারি। তো আমরা এ মানে এল স্কোয়ার, তাই লিখতে পারি আমরা আর ইন্টু কি হবে, এল স্কোয়ার বাই কত এল, তার মানে কত হবে, আর কাটাকাটি করলে আর এল, অর্থাৎ আর ইন্টু এল, অর্থাৎ রোধের একক এবং দৈর্ঘ্যের একক, অর্থাৎ আমাদের রোধাঙ্কের একক তাহলে কি হবে, আর এর একক এবং এল এর এককের সঙ্গে মিলে যাবে। তাহলে এসআই একক কত হবে, ওহম মিটার। আর সিরিজ একক কি হবে আমাদের, স্টার্ট ওহম সেন্টিমিটার, স্টার্ট ওহম সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের কি হলো, এটা গেল আমাদের স্টার্ট ওহম সেন্টিমিটার বা হচ্ছে ওহম মিটার, এটা গেল আমাদের রোধাঙ্কের একক। ঠিক আছে, এটা গেল আমাদের রোধাঙ্কের একক। এছাড়া কি আছে, পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক কি বলছে, যে কোন পরিবাহী তড়িৎ প্রবাহ কত সহজে হতে পারে তার পরিমাণ ওই পরিবাহীর পরিবাহিতা বলা হচ্ছে, যে কোন পরিবাহী তড়িৎ প্রবাহটা কত সহজে হতে পারে, কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহটা কত সহজে হতে পারে তা ডিপেন্ড করে কার উপরে, ওই পরিবাহীর পরিবাহিতার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওই পরিবাহীর পরিবাহিতা। তো পরিবাহিতা অ্যাকচুয়ালি কিছুই না, আমরা যে বললাম না রো, অ্যাকচুয়ালি আমরা আগে দেখেছিলাম পরিবাহিতা মানে 1/r, পরিবাহিতাকে আমরা কে দিয়ে লিখেছিলাম এবং বলেছিলাম রোধের অনুনাকে বলা হয় পরিবাহিতা। তাই তো, রোধের অনুনাকে বলা হয় কি, পরিবাহিতা। কোন পরিবাহিতা কাকে বলে এটা আমরা আগের দিনও দেখেছিলাম, আগের ক্লাসেও দেখেছি।
তো আজকে আমরা কি দেখবো, যে পরিবাহিতা থেকেই পরিবাহিতাঙ্ক আসে। তার মানে পরিবাহিতা মানে কি, রোধের অনুনাককে পরিবাহিতা বলি। ঠিক একই রকম ভাবে পরিবাহিতাঙ্ককে আমরা কি বলি, সিগমা দিয়ে লিখি, এবং এটা কি হয় 1/ρ, অর্থাৎ আমাদের রোধাঙ্কের অনুনাককে আমরা বলি পরিবাহিতাঙ্ক। মনে থাকবে, রোধাঙ্কের অনুনাককে আমরা কি বলি, পরিবাহিতাঙ্ক। ঠিক একটু আগে যেমন বললাম রোধের অনুনাককে আমরা বলি যেমন পরিবাহিতা, ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি যে রোধাঙ্কের অনুনাককে আমরা বলি পরিবাহিতাঙ্ক। এককটাও চেঞ্জ হয়ে যাবে, এককটাও উল্টে যায়। এককটা কি হয়ে যাবে, এককটা হয়ে যাবে এরকম যে সিমেন্স পার মিটার, আর হচ্ছে ওহম পার, ওহম একটা মো হয়ে যাবে তখন। তাহলে কি হবে, ওহম আমরা এইভাবে এককটা লিখতে পারি, আমরা এটা মুছে দিলাম। তো আমরা এককটা এইভাবে লিখতে পারি। তো রো এর একক কি দেখলাম আমরা একটু আগে, ওহম মিটার। তাহলে 1/ওহম মিটার, তার মানে 1/ওহম মিটার মানে কি, তো আমরা লিখতে পারি 1/ওহম মানে আমরা লিখলাম সিমেন্স পার মিটার, আমরা এটাও বলতে পারি। বা ওহম মিটার দিয়ে ব্র্যাকেট বাইরে লিখি -1, এভাবে লেখা যেতে পারি কিন্তু। ঠিক আছে, স্টার্ট ওহমের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, 1/স্টার্ট ওহম সেন্টিমিটার, বা হচ্ছে স্টার্ট ওহম সেন্টিমিটারের মাথায় -1। ওকে, আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি। এটা গেল কি আমাদের, হচ্ছে পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের অনুনাককে আমরা কি বলি, তাহলে পরিবাহিতাঙ্ক বলি, এবং এটা গেল এর একক। ঠিক আছে, এটা গেল আমাদের এর একক। তো আজকে আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আজকে পার্ট 5 আমরা নির্জীব পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী যেটা, সেই পার্টটা শুরু করবো, এবং সেটা হচ্ছে আমাদের পার্ট 6 এর ভিডিও। তো খুব শীঘ্রই সেটা আসবে। ধন্যবাদ।